তো 10টা বেজে গেছে। ইউটিউব থেকে বিদায় নিচ্ছি। ইউটিউবের অডিয়েন্সরা সবাই ভালো থাকবেন। অবশ্যই আশপাশ পরিষ্কার রাখবেন। ৩ দিনে ১ দিন জামা পানি ফেলে দিন। আর হচ্ছে আশেপাশ আপনার প্রতিবেশীদের খেয়াল রাখবেন। আত্মীয়দের তো অবশ্যই। আর মা-বাবার তো আরো বেশি করে খেয়াল রাখবেন। নিজের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখে তারপরে রাস্তা পার হবেন। আর অপরিচিতদের কারো কিছু খাবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্রডে এতক্ষণ থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাই। এখানে যেটা হচ্ছে সেটা আপনি ইউটিউবে শুনতে পাচ্ছেন। তো তো তুমি ভিডিও লাইভ করো না এখন? জি, আমি ভিডিওতে আসি তো। ও আচ্ছা। এখন যে গল্পটা আমরা শেয়ার করব, গল্পটার নাম হচ্ছে তারাদের রাজ্যের গোপন বার্তা। আমরা গোপন বার্তাটি শুনে আসি। ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করাটা জরুরি। কমেন্ট পেলে আমরা আরো ইন্সপায়ার্ড হই, আরো মোটিভেটেড হই। তো চলে যাচ্ছি তারাদের রাজ্যের গোপন বার্তাতে। এক গ্রামে থাকতো ছোট্ট মেয়ে রিনি। রিনি ছিল অদ্ভুত স্বপ্নদর্শী। প্রতিদিন রাতে আকাশের তারাদের দিকে তাকিয়ে সে ভাবতো তারা কি আমাদের মতো কথা বলে? ওরা কি আমাদের কিছু বলতে চায়? এক রাতে রিনি তার বাড়ির সামনের উঠানে বসে তারাদের দিকে তাকিয়েছিল। হঠাৎ একটি উল্কাপিণ্ড আকাশ থেকে পড়ল। সেটি মাটিতে পড়ে চারপাশ আলোকিত করে দিল। কৌতূহল নিয়ে রিনি সেখানে গেল। উল্কাপিণ্ডটি ছোট এবং চকচকে ছিল। তার উপরে ছোট্ট ছোট্ট প্রতীক খোদাই করা ছিল। রিনি যখন সেটি স্পর্শ করলো তখন সে মৃদু এক সুর শুনতে পেল। সুরটি যেন তাকে কিছু বলতে চাইছিল। হঠাৎ উল্কাপিণ্ডটি থেকে একটি স্বচ্ছ আলো বেরিয়ে এলো। সেই আলোর মধ্যে দেখা গেল একটি ছোট্ট তারার মতো জীব। সেটি বলল, আমার নাম নোভা। আমি তারাদের রাজ্যের দূত। আমি বহু বছর ধরে মানুষকে পর্যবেক্ষণ করছি, কিন্তু পৃথিবী ক্রমশ অন্ধকারে ঢেকে যাচ্ছে, কারণ মানুষ প্রকৃতি আর একে অপরের সঙ্গে সংযোগ হারাচ্ছে। তুমি কি আমাদের সাহায্য করবে? রিনি বলল, কিভাবে সাহায্য করব? আমি তো খুব ছোট। নোভা হেসে বলল, তোমার মনের শক্তি তোমার আসল শক্তি। তারার রাজ্যে একটি বিশেষ আলো রয়েছে যা পৃথিবীর সকল অন্ধকার দূর করতে পারে, কিন্তু সেই আলোকে স্বয়ংক্রিয় করতে হলে তোমার ভালোবাসা আর সাহসের প্রয়োজন। আমি তোমাকে সেখানে নিয়ে যাব। নোভা রেনিকে তার আলোর সাহায্যে আকাশে নিয়ে গেল। তারা পৌঁছালো তাদের রাজ্যে। এটি ছিল এক অপার্থিব জায়গা, আলো, সুর আর মায়ার মিলনস্থল। রিনি দেখল তারার রাজ্যের মাঝখানে একটি বিশাল স্ফটিকের স্তম্ভ রয়েছে, যা একসময় উজ্জ্বল ছিল, কিন্তু এখন তা স্নান হয়ে গেছে। নোভা বলল, তুমি যদি তোমার হৃদয়ের সব ভালোবাসা আর বিশ্বাস দিয়ে এই স্ফটিকটিকে স্পর্শ করো, তবে এটি আবার উজ্জ্বল হয়ে উঠবে। রিনি চোখ বন্ধ করে স্ফটিকটি স্পর্শ করল। মুহূর্তের মধ্যেই স্ফটিকটি ঝলমল করে জ্বলে উঠল। তারার রাজ্য আলোকিত হয়ে গেল, আর সেই আলো পৃথিবীতেও ছড়িয়ে পড়ল। নোভা বলল, তুমি আমাদের রাজ্য আর পৃথিবীকে বাঁচিয়েছ। মনে রেখো, তারারা সবসময় তোমার সঙ্গে আছে। তাদের আলো তোমাকে পথ দেখাবে। রিনি যখন ফিরে এলো তখন তার মনে এক অন্যরকম শক্তি অনুভূত হলো। সে বুঝলো ভালোবাসা আর বিশ্বাস দিয়ে পৃথিবীর যে কোনো অন্ধকার দূর করা সম্ভব। গল্পটি আমাদের শেখায়, ছোট হলেও মনের শক্তি আর ভালোবাসা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো এই ছিল আজকের লাইভের সেকেন্ড গল্প। কেমন লাগলো সবাই জানাবেন প্লিজ। এবং আমরা এখন আমরা একটি মজার একটি মজার গল্প বা জোকসও শুনতে পারি। আমাদের ইউটিউবের ভিউয়ার্স চলে গেছেন যারা ছিলেন। এসকে ওয়েলকাম টু মাই থার্ড ডে লাইভ ব্রডকাস্ট অন হিয়ার অর এন্ড অলসো ইউ অন ইউটিউব। তো আজকের পায়েল ওয়েলকাম। তো আজকে একটি জোকসও আমরা শেয়ার করি। জোকসটি হচ্ছে, শিক্ষক বলছে, বলতো সৎ লোক আর চালাক লোক এর মধ্যে পার্থক্য কি? ছাত্র বলছে, স্যার, সৎ লোক আর চালাক লোকের মধ্যে পার্থক্য হলো সৎ লোক রাস্তা পেয়ে যায় আর চালাক লোক রাস্তা বানিয়ে নেয়। শিক্ষক, বাবা, খুব সুন্দর উত্তর। ছাত্র, আর আমি চালাক, তাই উত্তর বানিয়ে দিলাম। এরপরে আমরা থার্ড থার্ড তো একটা জোকস গেল। ফোর্থ বলা যায়, এটা থার্ডও বলা যায় যেহেতু এটা একটি গল্প। তো থার্ড একটা গল্পে চলে যাচ্ছি আমরা আজকে লাইভে। মাইশা ওয়েলকাম। তো আমরা আজকে আমাদের লাইভ ব্রডকাস্টের থার্ড গল্পে চলে যাচ্ছি। এটি বৃষ্টির দিনে দেখা। মাইশা চাইলে জয়েন করতে পারেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জাহান ইজ লাইভ, একসাথে কোনো স্পেস নেই। নুসরাত ওয়েলকাম।
আচ্ছা, চলে গেছেন। তো আজকের থার্ড গল্পে আমরা একটি বৃষ্টির দিনে দেখার গল্প শেয়ার করব। গল্পটি শুরু হচ্ছে এমন: এক গ্রামে থাকতো আরমান। সে ছিল শান্ত স্বভাবের একজন ছেলে, যার দিনই কাটতো বই পড়া আর গ্রামের চারপাশে ঘুরে বেড়িয়ে। গ্রামের কাছেই ছিল একটি পাহাড়ি পথ, সেখানে সে প্রায় হাঁটতে যেত। একদিন বর্ষার মৌসুমে আরমান পাহাড়ি পথে হাঁটতে গিয়েছিল। আকাশ কালো মেঘে ঢাকা, আর বাতাসে ছিল বৃষ্টির আগমনের আভাস। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। আরমান তার পাশের একটি ছোট্ট ছাউনি খুঁজে পেল। সেই ছাউনির নিচে দাঁড়িয়ে ছিল একজন মেয়ে, নাম মায়া। মায়া ছিল গ্রামের গ্রামের পাশের আরেকটি গ্রাম থেকে তার আসা। তার চোখে ছিল কৌতূহল, আর চেহারায় ছিল মিষ্টি হাসি। আরমান মুচকি হেসে বলল, বৃষ্টি যেন আমাদের এখানে বন্দি করে ফেলেছে। মায়া হাসি দিয়ে বলল, হয়তো বৃষ্টিই চেয়েছিল আমরা একে অপরের সঙ্গে কথা বলি। সেই বৃষ্টি ভেজা দিনে তাদের কথোপকথন শুরু হলো। তারা নিজেদের গল্প ভাগ করে নিল। আরমান তার পড়ার প্রতি আগ্রহের কথা বলল, আর মায়া বলল সে কিভাবে প্রকৃতি আর ফুলের প্রেমে পড়েছে। বৃষ্টি থেমে যাওয়ার পরেও তারা ছাউনির নিচে দাঁড়িয়েছিল, যেন সময় থমকে গেছে। বিদায় নেওয়ার সময় আরমান বলল, তোমার সঙ্গে দেখা হওয়া আজকের দিনের সবচেয়ে সুন্দর ঘটনা। মায়া হেসে বলল, বৃষ্টি শুধু প্রকৃতির নয়, মানুষের মনেও বন্ধন তৈরি করে। এরপর থেকে তারা নিয়মিত দেখা করতে শুরু করলো। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল। তারা একসঙ্গে বৃষ্টির দিনে হাঁটত, পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখত, আর জীবনের ছোট ছোট সুখ ভাগাভাগি করে নিত। একদিন আরমান সাহস করে মায়াকে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। আমি চাই তুমি এই গল্পে চিরদিন থাকো। মায়া লজ্জায় মাথা নিচু করে বলল, তুমি তো আমার হৃদয়ে আগেই জায়গা করে নিয়েছো। আমি তোমার সঙ্গেই এই গল্প পূর্ণ করতে চাই। তারা ঠিক করলো জীবনের সব রং বৃষ্টির মতো একসঙ্গে উপভোগ করবে। গল্পটি আমাদের শেখায় প্রকৃতি আর ছোট ছোট মুহূর্ত ভালোবাসার আসল মঞ্চ। ভালোবাসা আসে মনের গভীরতা আর সত্যিকারের সংযোগ থেকে। তো এটি ছিল আমাদের আজকের থার্ড গল্প। আপনাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইউটিউবে প্লাস এখানে, যেখানে আপনার ভালো লাগে। এবং অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করে দিবেন ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে। আমরা চলে যাব আরো একটা গল্পে। তো সেটার জন্য আমাদের একটু সময় দরকার। ওয়েলকাম। আমাদের ব্রডকাস্টে আজকে কেউ নেই, আজকে আমাদের ব্রডকাস্ট খালি। তো খালি আমাদের কোনো প্যারা নেই, কারণ আমাদের আছে গল্প, আমাদের আছে প্রচুর গল্প। এই গল্পটি হচ্ছে পোস্টকার্ডের ভালোবাসা। তো আমরা আরো একটি ভালোবাসার গল্প শুনে আসি। রুদ্র ছিল এক শহরের ছেলে, আর ইরা ছিল পাহাড়ি গ্রামের এক মেয়ে। তারা কখনো একে অপরকে দেখেনি, কখনো কথা বলেনি, তবে ভাগ্যের অদ্ভুত খেলায় তাদের জীবনের পাগ বদলে গিয়েছিল পোস্টকার্ডের মাধ্যমে। রুদ্রের অভ্যাস ছিল বিভিন্ন অজানা জায়গায় চিঠি পাঠানো। সে বিশ্বাস করত যে কোনো জায়গা থেকে কিছু বন্ধুত্ব বা গল্প পাওয়া সম্ভব। একদিন সে একটি চিঠি লিখল। চিঠিতে শুধু একটি লাইন ছিল, জীবন কি কখনো পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখার মতো শান্ত হতে পারে? চিঠিটি সে পোস্ট করলো পাহাড়ি গ্রামের কোনো এক ঠিকানায়। দিন কয়েক পর সে একটি চিঠি পেল। চিঠির পাঠক ছিল ইরা। ইরা লিখেছিল, পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখার শান্তি তখনই সত্যি হয় যখন পাশে কেউ থাকে, যার সঙ্গে এক মুহূর্ত ভাগ করা যায়। সেই কার্ডটি একটি চিঠি থেকে তাদের চিঠির আদান প্রদান শুরু হয়। তারা নিজেদের জীবনের গল্প লিখে পাঠাতো। রুদ্র শহরের কোলাহল আর ব্যস্ত জীবনের গল্প শোনাতো, আর ইরা তার গ্রামের সরলতা আর পাহাড়ের সৌন্দর্যের কথা বলতো। চিঠির মধ্যে দিয়ে তারা একে অপরকে খুব কাছে থেকে চিনতে শুরু করলো। রুদ্র ভাবলো, ইরা কি আমার ঠিক সেই মানুষ যার সঙ্গে আমি সারা জীবন গল্প লিখে যেতে পারি? একদিন ইরা চিঠিতে লিখল, তুমি যদি কখনো আমাদের গ্রামে আসো
আমি তোমাকে পাহাড়ের সবচেয়ে সুন্দর জায়গায় নিয়ে যাব, সেখানে আমরা একসঙ্গে সূর্যাস্ত দেখব। রুদ্র দেরি না করে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইরাকে আগে থেকে জানিয়ে রেখেছিল সে আসছে। তবে গ্রামে পৌঁছানোর পর এক অদ্ভুত দৃশ্য দেখল। ইরা তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বলল, এটাই সেই জায়গা। তবে আমি জানি না তুমি এই মুহূর্তে কি অনুভব করছো। রুদ্র হেসে বলল, আমিও অনুভব করছি। চিঠিতে যা লিখেছিলে তা এখন সত্যি হয়েছে। জীবন যখন পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখার মতো সুন্দর, কারণ তুমি আমার পাশে আছো। ইরা লাজুক হাসি দিয়ে বলল, তাহলে এই সূর্যাস্তের গল্প আমরা একসঙ্গেই লিখব। সেদিন থেকে তাদের গল্প শুরু হলো, একটি পোস্টকার্ড থেকে শুরু হওয়া গল্প, যা জীবনের সব সৌন্দর্য আর ভালোবাসায় ভরা। গল্পটি আমাদের শেখায় ভালোবাসা দূরত্বের উপর নির্ভর করে না, এটি শব্দ, অনুভূতি আর ভাগ করা মুহূর্তের মধ্য দিয়ে বেড়ে ওঠে। তো এই ছিল আমাদের ফোর্থ গল্প। না আছে ইউটিউবে কোনো ভিউয়ার্স, না আছে আমাদের এই ব্রডে কোনো ভিউয়ার্স, তবুও আমরা কন্টিনিউ করে যাব। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন এবং যারা ছিলেন তারা আছেন। This is day 3 of my YouTube channel live, Random Talk with People, and চলে যাচ্ছি আমাদের পঞ্চম ঘটনাতে, পঞ্চম গল্পে, যেটি হচ্ছে একটি ভালোবাসার গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে। কাচের হাড়। ছোট্ট এক সমুদ্র তীরে গ্রামে থাকতো রাহুল। তার স্বভাব ছিল প্রতিদিন সমুদ্রের তীরে হাঁটা আর ঢেউয়ের শব্দ শুনতে শুনতে হারিয়ে যাওয়া। একদিন তীরে হেঁটে যেতে যেতে সে দেখতে পেল একটি কাচের হাড় ভেসে আসছে। হাড়টি ছিল অপূর্ব, একটি পুরনো কিন্তু মায়াবী সৌন্দর্যে ভরা। সে হাড়টি হাতে নিয়ে ভাবতে লাগলো, এটি কার হতে পারে। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল দূরে এক মেয়ে দাঁড়িয়ে আছে, সমুদ্রের দিকে তাকিয়ে আছে। তার চেহারায় ছিল একটি অদ্ভুত বিষণ্ণতা। রাহুল সাহস করে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই হাড়টি কি তোমার? মেয়েটি, যার নাম ছিল মায়া, বিস্মিত হয়ে বলল, হ্যাঁ, এটি আমার। আমি অনেকদিন আগে এটি হারিয়েছিলাম, কিন্তু তুমি এটি কোথায় পেলে? রাহুল মুচকি হেসে বলল, সমুদ্রই হয়তো চেয়েছে আমি তোমার হাড় ফিরিয়ে দিই। মায়া হাড়টি নিয়ে বলল, তুমি জানো, এই হাড় কেবল একটি অলংকার নয়, এটি আমার দাদিমার দেওয়া উপহার। যখন আমি মন খারাপ করি, এটি আমাকে সান্ত্বনা দেয়। কিন্তু আমি ভাবতাম হারিয়ে গেলে হয়তো আর কখনো এটি পাবো না। রাহুল বলল, তাহলে হয়তো সমুদ্র তোমার গল্প শুনেছে এবং চেয়েছে এটি তোমার কাছে ফিরে আসুক। সেদিন থেকে রাহুল আর মায়ার বন্ধুত্ব শুরু হলো। তারা প্রায়ই সমুদ্র তীরে দেখা করত। রাহুল সমুদ্রের ঢেউ আর মায়ার গল্প শুনত, যেখানে তার সুখ দুঃখের সমস্ত স্মৃতি লুকিয়েছিল। একদিন মায়া হঠাৎ রাহুলকে বলল, তুমি জানো, তুমি শুধু আমার হাড়ই ফেরাওনি, তুমি আমাকে এমন একজন মানুষ দিয়েছ যার সঙ্গে আমি আমার গল্প ভাগ করতে পারি। আমি কৃতজ্ঞ তোমার প্রতি। রাহুল মৃদু হেসে বলল, সমুদ্র যেমন হারিয়ে যাওয়ার জিনিস ফিরিয়ে দিতে পারে, তেমনই হয়তো আমাদেরও গল্প একদিন পূর্ণ হবে। সময়ের সঙ্গে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল। রাহুল বুঝতে পারল, জীবন শুধু কাঁচের হার নয়, বরং সেই হারকে নিয়ে আসা গল্পের মতো। গল্পটি আমাদের শেখায় জীবনের ছোট ঘটনা কখনো কখনো বড় গল্পের জন্ম দেয়। ভালোবাসা তখনই জন্মায় যখন আমরা কারো মনের গভীরে পৌঁছাতে পারি। তো এটি ছিল আজকে আমাদের ফিফথ গল্প আমাদের লাইভ ব্রডকাস্টের। আশা করছি এটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে না থাকে সেক্ষেত্রেও কমেন্ট করবেন, যদি ভালো লাগে সেক্ষেত্রেও কমেন্ট করবেন। আমাদেরকে জানাবেন ঘটনাটি আসলে কতটুকু ভালো লেগেছে, কতটুকু খারাপ লেগেছে, কেমন ঘটনা চান, কেমন গল্প চান। আপনাদের মতামত শেয়ার করবেন আমাদের সাথে, যে আমরা আরো কি কি বিষয় নিয়ে কথা বলতে পারি।
আপনাদের কাছে থাকা কোনো ঘটনা থাকলে সেগুলো আমরা শেয়ার করতে পারি। তো আমরা চলে যাব ষষ্ঠ ঘটনার দিকে। আজকের অলরেডি আমরা অনেকগুলো ঘটনা শেয়ার করেছি। মোটামুটি ৫টা ঘটনা শেয়ার করা হয়ে গেছে। তো ৫টা গল্প, আমরা ষষ্ঠ গল্পে চলে যাব। তো ঘটনাটি যেভাবে শুরু হয়েছিল, মেঘ পিয়নের ভালোবাসা। তো ঘটনাটি আমাদের একটু বিরতি নিতে হচ্ছে। একটি কল এসেছে, কলটি আমরা নিয়ে এক্ষুনি ফিরছি। ওকে, তো আমরা ফিরে এসেছি আবার লাইভে। মাত্র একটি কল এসেছে, কলটা কাজের ছিল যদিও, যাই হোক। তো আমরা চলে যাচ্ছিলাম মেঘ পিয়নের ভালোবাসার গল্পে। তো গল্পটি শুরু হয় এভাবে। ছোট্ট এক পাহাড়ি গ্রামে থাকতো তানিশা। সে ছিল খুবই প্রাণোচ্ছল, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত শূন্যতা। কারণ তার বাবা মা শহরে কাজ করত, আর সে একাই দাদির সঙ্গে গ্রামে থাকত। তানিশার এক মজার অভ্যাস ছিল। সে প্রতিদিন চিঠি লিখে আকাশের দিকে তাকিয়ে বলতো, মেঘ পিয়ন, আমার চিঠি তোমার কাছে রইল। একদিন এটি ঠিক ঠিকানা খুঁজে পাবে। এদিকে পাশের গ্রামের এক ছেলে আরাফ পাহাড়ে ঘুরতে এসে একদিন একটি চিঠি খুঁজে পেল। চিঠিটি ছিল ভেজা, কিন্তু লেখা স্পষ্ট। লেখা ছিল, তুমি কে জানি না, কিন্তু যদি কখনো এই চিঠি পাও তবে জানিও, আমি অপেক্ষায় আছি এমন একজন বন্ধুর যে আমার মনের কথা শুনবে। আরাফ মুচকি হেসে চিঠিটি নিয়ে নিজের ঠিকানায় উত্তর পাঠালো। সে লিখল, আমি আরাফ, তোমার চিঠি পড়ে মনে হলো তুমি হয়তো এমন একজন যার সঙ্গে আমার গল্প ভাগাভাগি করা উচিত। যদি ঠিক মনে করো তবে চিঠি পাঠিয়ে দিও। নিশা উত্তর পেল, আর সেই থেকেই শুরু হলো তাদের চিঠির গল্প। তারা একে অপরকে তাদের জীবন, ভালো লাগা, স্বপ্ন আর দুঃখের কথা লিখতে লাগলো। আরাফ জানালো সে একদিন পাহাড়ি গ্রামে একটি স্কুল খুলতে চায়। তানিশা জানালো তার স্বপ্ন একদিন এমন কাউকে খুঁজে পাওয়া যে তার মনের শূন্যতা পূরণ করতে পারবে। একদিন আরাফ চিঠিতে লিখল, তোমাদের আমাদের কি দেখা করা উচিত উচিত নয় আমাদের কি দেখা করা উচিত নয়? যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমার গ্রামের দিকে আসব। তানিশা রাজি হলো। পাহাড়ের এক শান্ত জায়গায় তাদের প্রথম দেখা হলো। আরাফ হাসি দিয়ে বলল, তুমি কি জানো, আমি তোমার মেঘ পিয়ন হতে চাই। তোমার সব অনুভূতি শুনতে চাই, আর সেই অনুভূতিগুলোকে নিজের গল্প যোগ করতে চাই। তানিশা মৃদু হেসে বলল, তাহলে মেঘ পিয়ন হও, কারণ আমার জীবন তোমার গল্পের সঙ্গে মিশে গেলে আরো সুন্দর হবে। সেদিন থেকেই তারা একসঙ্গে পথ চলা শুরু করলো। গল্পটি আমাদের শেখায়, কখনো কখনো মনের অজান্তে লেখা একটি চিঠি জীবনের গভীর ভালোবাসার দিকে নিয়ে যেতে পারে। তো এই ছিল আজকে সিক্সথ গল্প আজকের। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো না লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো, আর কত নম্বর গল্পটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে। পরবর্তীতে আমরা আরো গল্প কন্টিনিউ করব। মাইশা, ওয়েলকাম ব্যাক। তো আমরা কত নম্বর গল্পটি ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে লাইভ স্ট্রিমটি পরবর্তীতে শুনে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখে জানাবেন আপনাদের গল্পগুলো কেমন লেগেছে, কোন গল্পটা সব থেকে বেস্ট লেগেছে, এবং আপনারা পরবর্তীতে কেমন গল্প চান। তো আমরা চলে যাব সপ্তম ঘটনাতে। আজকে অনেকগুলো গল্প শেয়ার করছি, কারণ আমার কোনো অডিয়েন্স নেই আপাতত, কারোর সাথে কথা বলার মতো আম, এই মুহূর্তে কেউ নেই। মাইশা, সাদির রহমান, ওয়েলকাম। জি মাইশা, হায়াত, ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মাইশা, কেমন আছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না, যদি বলে থাকেন।
আপনার ওখানে যদি মাইক্রোফোনে কোনো প্রবলেম থেকে থাকে সেটাও আমাদেরকে একটু জানাবেন। কেমন আছেন? সাদিউর রহমান, আপনি এর আগে একবার ঘুরে গেলেন বাট স্টে করলেন না। তো আমি আলহামদুলিল্লাহ ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের মতো ভালো আছি। মানে পরিষ্কার আছি আরকি। যাই হোক। তো আমরা সপ্তম নাকি অষ্টম ঘটনা? এটা অষ্টম ঘটনা যাবে। নূপুর শিকদার ওয়েলকাম। আজকে সবাই অনেক লেট। আমিও অনেক লেট। তো সবাই এখন আসছেন যেহেতু আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন আমরা অষ্টম ঘটনাতে হয়তো চলে যাব। আমার গল্পের সঠিক অনেকক্ষণ ধরে গল্প শেয়ার করছি যেহেতু আমার সঠিক খেয়াল নেই আমি কত নম্বর গল্পে আছি এখন। বাট এটা অষ্টম ধরে নিলাম। যদি আগেরটা সপ্তম হয়ে থাকে তবে। তো পাহাড়ি নদীর গান এই গল্পটি এভাবে শুরু হচ্ছে। ছোট্ট এক গ্রামে থাকতো আদিত্য। সে ছিল শহর থেকে গ্রামে আসা এক পর্যটক, যার শখ ছিল পাহাড় আর নদীর সৌন্দর্যকে ক্যামেরায় বন্দি করা। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি শান্ত নদীর ধারে সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত। একদিন নদীর ধারে বসে ছবি তুলছিল আদিত্য। হঠাৎ নদীর ওপারে একটি মেয়েকে দেখতে পেল। মেয়েটি গুনগুন করে গান গাইছিল। তার গানের সুর নদীর সঙ্গে যেন মিশে এক অন্যরকম আবহ তৈরি করছিল। আদিত্য কৌতূহলী হয়ে নদীর ওপারে গেল। মেয়েটির নাম ছিল সায়ন্তী। সেই গ্রামেরই মেয়ে, যার জীবনের আনন্দ ছিল এই নদীর ধারে বসে গান গাওয়া। আদিত্য বলল, তোমার গান খুব সুন্দর। তুমি কি পেশাদার শিল্পী? সায়ন্তী মৃদু হেসে বলল, না, গান আমার শখ। আমি শুধু প্রকৃতির সঙ্গে কথা বলি গান গেয়ে। সেই প্রথম তাদের কথা। এরপর থেকে আদিত্য প্রতিদিন নদীর ধারে যেত আর সায়ন্তীর গান শুনত। তারা একে অপরকে তাদের জীবনের গল্প শোনাতো। আদিত্য বলতো শহরের কোলাহলের কথা, আর সায়ন্তী বলতো গ্রামের শান্ত জীবনের গল্প। একদিন আদিত্য সাহস করে বলল, তোমার গান কেবল প্রকৃতির জন্য নয়, মানুষের জন্যও। আমি চাই তুমি আমার সঙ্গে শহরে চলো, তোমার প্রতিভা সবাই দেখুক। সায়ন্তী কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আমার গান নদীর জন্যই গাই, এটা আমার ভালোবাসা। কিন্তু যদি তুমি আমার ভালোবাসাকে আরো দূরে নিয়ে যেতে চাও তবে আমি রাজি। তারা একসঙ্গে শহরে ফিরে এলো। সায়ন্তী প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু ধীরে ধীরে তার গান মানুষের মন জয় করতে শুরু করলো। সে বুঝতে পারলো তার গানের শক্তি শুধু প্রকৃতির জন্য নয়, মানুষের মনেও আনন্দ ছড়াতে পারে। একদিন সায়ন্তী বলল, তুমি শুধু আমার গানকে নয়, আমাকে নতুন এক জীবনের পথ দিয়েছ। আমি চিরকাল তোমার পাশে থাকতে চাই। আদিত্য মুচকি হেসে বলল, তোমার গানই তো আমার জীবন, জীবনের সেরা সুর। তোমার পাশে থাকা আমার সৌভাগ্য। গল্পটি আমাদের শেখায় ভালোবাসা কেবল একে অপরকে গ্রহণ করা নয়, বরং একে অপরকে নতুন স্বপ্ন দেখতে শেখানো। তো এই ছিল আমাদের অষ্টম ঘটনা আজকে, অষ্টম গল্প। এরপর আমরা কোনো অডিয়েন্সের জন্য ওয়েট করব। এখনো কোনো অডিয়েন্স যারা ছিলেন তারা চলে গেছেন, হয়তো আমার গল্প খুব বেশি ভালো হচ্ছে না আজকে, বা হয়নি সম্ভবত। তো আমি খুব বেশি একটা টেনশন নিচ্ছি না, যেহেতু প্রথম আমি ভয় পাচ্ছি আগামীর জন্য। আগামীর জন্য এই কারণে, যদি আপনারা কখনো কিছু রিকোয়েস্ট করে ফেলেন যে এই ধরনের গল্প শুনতে চাই, এই ধরনের কাব্য শুনতে চাই, অথবা এই ধরনের কোনো একটা ঘটনা আমাদেরকে শোনাতে হবে, তো একটা ফ্যামিলি হিসেবে আমাকে এই দায়িত্বটা পালন করতে হবে অবশ্যই। তো আমি এই দিনটার জন্য ভয় পাচ্ছি। আসলে যদি এরকম কোনো দিন আমি সামনে পাই, অবশ্য পেতে চলেছি হয়তো আপনাদের ভালোবাসা, দোয়া এবং সাপোর্ট। পাগলি ওয়েলকাম। আপনি এখনো ভালো হননি, আপনাকে ওয়েলকাম। যাই হোক, অনেকক্ষণ একা একা বকবক করেছি। স্ট্রিম চলছে এখানেও, প্লাস ইউটিউবে চাইলে জাহানিস লাইভ লিখে সার্চ করলে আপনি এখন বর্তমান যে লাইভ ব্রডকাস্টটা চলছে এটা পেয়ে যাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত জানাতে ভুলবেন না। কোনো স্পেস ছাড়া লিখবেন জাহানিজ লাইভ, লিখে সার্চ করবেন, চ্যানেলটি পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাদের মতামত শেয়ার করতে ভুলবেন না। তো যে কথায় ছিলাম সে কথায় ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে যে ফ্যামিলি হিসেবে যে আগামী অদূর ভবিষ্যতে যে রিকোয়েস্টগুলো আপনারা করবেন সেটা নিয়ে আমি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।
আশা করছি আপনাদের ভবিষ্যৎ রিকোয়েস্টগুলো বা ভবিষ্যৎ যে আহ, ঘটনা শোনার ইচ্ছা, আপনাদের ইচ্ছা অনুযায়ী আমার পালন করতে হবে বা চেষ্টা করব। সানিয়া রহমান, ওয়েলকাম ব্যাক। আপনি চাইলে জয়েন করতে পারেন, যেহেতু আমাদের কোনো অডিয়েন্স নেই। আমরা একটু গল্প করতে পারি। আমাদের অষ্টম গল্প চলে গেছে। তো আপনি হয়তো গল্পটা মিস করেছেন। তো আমরা নবম ঘটনাতেও চলে যাব, বাট আমরা তার আগে কিছু কথা বলবো। ধরো আজকে পুরাই মিস সব গল্প। আচ্ছা, আপনি মনে হয় আজকে একটু বিজি। আপনি প্রবলেম নেই, আপনি পরবর্তীতে ইউটিউব থেকেও দেখে নিতে পারছেন, শুনে নিতে পারছেন। যেহেতু লাইভ চলছে, তো অবশ্যই লাইভ যখন শেষ হয়ে যাবে তখন আপনি একেবারে প্রথম থেকেই ঘটনাগুলো শুনতে পারবেন, গল্পগুলো শুনতে পারবেন। মাঝে একটা জোকসও ছিল, তো সেই জোকসটাও অবশ্যই মিস করবেন না। আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন, আর পাশে থাকবেন সবসময়, এটা আশা করছি। যেটা বলছিলাম যে আমি ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত, কারণ এখন যদিও কাউকে পাচ্ছি না, আমার অডিয়েন্স বা ভিউয়ার্স খুবই কম বলতে নাই, যেটাকে বলে। তো পরবর্তীতে যখন ভিউয়ার্স বাড়বে, যখন চ্যানেলটাও গ্রো করবে, যখন আপনারা রিকোয়েস্ট করবেন যে এই গল্প চাই, ওই জোকস চাই, সেই ঘটনা চাই, আমি এটা নিয়ে টেনশন করছি যে তখন কি করব, আদৌ কি আপনাদেরগুলো পূরণ করতে পারবো। তো আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টগুলো ফুলফিল করার। তো অবশ্যই পাশে থাকবেন, আপনাদেরকে পাশে চাই। আপনি নাই তো আমি নাই, আপনারা আছেন তো আমি আছি। আমরা সবাই মিলে একটা পরিবার। তো নবম ঘটনায় কি আমরা চলে যাব? ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমরা কি নবম ঘটনায় চলে যাব? জানাবেন। আমার জন্য দোয়া করবেন। এয়ার হোস্টেস ট্রেনিং আজকে শেষ, ইনশাআল্লাহ 22 তারিখ থেকে জয়েন। হ্যাঁ, হ্যাঁ, শুধু আমি কেন? আমাদের যারা ইউটিউবের অডিয়েন্স যারা আছেন বা এখানের যারা অডিয়েন্স আছেন, সবাই মিলে দোয়া করব। ইনশাআল্লাহ। 22 তারিখে আপনি যেহেতু জয়েন করছেন এয়ার হোস্টেস হিসেবে, আমরা যদি কখনো ফ্লাই করি, তাহলে অবশ্যই আমরাও আপনাদের থেকে সাপোর্ট পাবো। স্বরূপ, ওয়েলকাম। আমাদের ইউটিউবে একজন ভিউয়ার্স এসছেন। আপনাকে ওয়েলকাম। প্লিজ অবশ্যই কমেন্ট করবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন আমাদের। ফার্স্ট ফ্লাইটে দুবাই আমার লটারি লেগে গেল। দুবাই? বাট ফার্স্ট ফ্লাইট তো আমি যতটুকু জানি যে প্রথমে স্টোরি কন্টিনিউ। ডোমেস্টিক ফ্লাইটগুলো হচ্ছে ফার্স্টে দেয়। এরপরে না আপনাকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে দিবে। ওকে, তো আমরা চাঁদের আলোতে ভালোবাসা, আল্লাহর রহমতে আমি এখন প্রফেশনাল। আবির ইসলাম, ওয়েলকাম ব্যাক। তো আপনাকে কিছু করতে হবে না। তো আমি চলে যাচ্ছি নবম ঘটনাতে। আহ চাঁদের আলোতে ভালোবাসা। একটি শান্ত গ্রামের নাম ছিল শিবপুর। সেখানে থাকতো একটি মেয়ে, সানজা। সানজা ছিল একটি বিশেষ মেয়ে, যার হৃদয়ের এক অদ্ভুত ক্ষমতা ছিল। সে চাঁদের আলোতে মানুষের অনুভূতি বুঝতে পারত। রাতে যখন চাঁদ আকাশে উজ্জ্বল হয়ে উঠত, সানজা তার ছোট্ট বাগানে বসে থাকত আর চারপাশের প্রতিটি অনুভূতি শোনার চেষ্টা করত। একদিন গ্রামের এক ছেলে, রোহান, গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। সে ছিল মুগ্ধ এক লেখক, যার লেখা বইগুলি মানুষের হৃদয়ে বিশেষ ছাপ ফেলত। তবে রোহান ছিল একান্তই একাকী। তার কোনো ভালোবাসা বা সঙ্গী ছিল না। একদিন রোহান সানজার বাগানে হেঁটে যাওয়ার সময় তার নজর পড়ে সানজার উপর। সানজা তার কাছে আসার আগেই হালকা গন্ধে ভরা বাতাসে এক অদ্ভুত শান্তি অনুভব করল। সে অনুভব করলো কেউ তার কাছেই আসছে। রোহান সানজার কাছে এসে বলল, তুমি এখানে একা বসে থাকো কেন? সানজা মৃদু হাসে। এখানে একা বসে থাকার মানে চারপাশের অনুভূতি শোনা। আমি চাঁদের আলোকে দেখতে পাই। রোহান আশ্চর্য হয়ে বলল, চাঁদের আলোকে? কিভাবে? সানজা বলল, এটা একটা অনুভূতি যা চাঁদের আলোতে স্পষ্ট হয়। তুমি কি কখনো অনুভব করতে পারো চাঁদের আলোতে কোথাও কিছু
চাপা অনুভূতি রয়েছে। রোহান তখন থেকেই সানজার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তাদের বন্ধুত্ব শুরু হয়, আর ধীরে ধীরে তারা একে অপরকে জানে। রোহান সানজাকে তার লেখা পড়তে দেয়, আর সানজা রোহানকে তার চাঁদের আলোয় পাওয়া অনুভূতিগুলো বুঝিয়ে দেয়। একদিন চাঁদের আলোতে সানজা বলল, তুমি জানো, চাঁদের আলোতে আমি বুঝতে পারি তুমি একাকী, তবে আমি বিশ্বাস করি তোমার মধ্যে যে ভালোবাসার গল্প লুকিয়ে রয়েছে তা একদিন প্রকৃত রূপ নেবে। রোহান মৃদু হেসে বলল, তুমি কি জানো, আমি কখনোই ভাবিনি ভালোবাসার গল্প আমার জীবনে আসবে, কিন্তু তুমি আমাকে বিশ্বাস দিতে পারো। আর সেই রাতে যখন পূর্ণিমার চাঁদ উজ্জ্বল ছিল, রোহান তার অনুভূতি সানজাকে বলল, তুমি আমার জীবনে আসার পর আমি বুঝতে পারি আমার ভালোবাসা এক একটা গল্প যা চাঁদের আলোতে পূর্ণতা পায়। সানজা হাসি দিয়ে বলল, তাহলে আমাদের গল্প এবার শুরু হোক। এভাবেই তাদের ভালোবাসার গল্প শুরু হয়। চাঁদের আলো তাদের পথ দেখায়, আর তারা একে অপরকে নতুনভাবে আবিষ্কার করতে থাকে। গল্পটি আমাদের শেখায় ভালোবাসা কেবল একে অপরকে খুঁজে পাওয়া নয়, বরং একে অপরের অনুভূতির বোঝার, যা গ্রহণ করার নাম। তোমাদের নবম ঘটনা শেষ। আজকে লাস্ট আর একটা ঘটনা শেয়ার করব, গল্প শেয়ার করব। দশম একটি ঘটনা। 10টা ঘটনা শেয়ার করার পর আমরা আজকে বিদায় নিব। তো এর মধ্যে যারা আসবেন, বা অবশ্য কেউ আসেননি, কেউ নেই, কোথাও কেউ নেই, গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন, একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর অলওয়েজ আমার পাশে থাকবেন, সদা সর্বদা। ইমান, ওয়েলকাম। হাউ আর ইউ, ইমান? ইমান ফ্রম পাকিস্তান, রাইট? আহমেদ নাদিম, ওয়েলকাম। রিথানা, ওয়েলকাম। হাউ আর ইউ, ইমান? আকিমনি, ওয়েলকাম। আকিমনি, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাত। হাই, আই এম ফাইন এন্ড ইউ? আই এম গুড। ইমান? জি আলহামদুলিল্লাহ। আপনি? জি আলহামদুলিল্লাহ, একদম ফেয়ার এন্ড হ্যান্ডসামের মতো। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, অবশ্যই মাশাআল্লাহ। ইমান হচ্ছে পাকিস্তান থেকে। আসার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর কামিং। তো আখিমনি, কি করছেন? এই মুহূর্তে আমার স্ট্রিমটা ইউটিউবে ব্রডকাস্ট হচ্ছে। চাইলে আপনিও জয়েন হতে পারেন আমাদের একজন গেস্ট। চাইলে শেয়ার করতে পারেন আপনার জীবনের কোনো গল্প, কোনো ঘটনা, কোনো একটা সুন্দর মুহূর্ত। What do you do? I'm streaming on YouTube. This podcast is already streaming on YouTube. You can search, if you want. Zahan is live, without any spaces, no space. Zahan is live. You can see my YouTube channel, and this broadcast is broadcasting on YouTube, and I am sharing stories here. What's name YouTube channel? What's name your YouTube channel? It's Zahan is live. Let me write down here. Without any space, just search. Govi, welcome. Parisa, welcome. Parisa আজকে লেট। নূরজাহান আক্তার, ওয়েলকাম। সময় তো অনেকটা আছে এখনো, বাট আমি চাচ্ছি যে 10 নম্বর আজকে টোটাল 9টা গল্প বলা শেষ অলরেডি। তো 10 নম্বর গল্প বলে আমরা বের হয়ে যাব, কারণ গল্প অবশ্যই সংরক্ষণ করে রাখা উচিত ফিউচারের জন্য। যখন কোনো কন্টেন্ট পাওয়া যাবে না তখন অবশ্যই আমাদের এই ঘটনাগুলো দিয়ে বা এই গল্পগুলো দিয়েই কি খবর? জি আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার ওখানে অনেক নয়েজ হয়। আচ্ছা, ইমান আসতে চাচ্ছেন। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাত। I'm fine, as like fair and handsome. What about you, Iman? Yeah, thank you. What what do you do? I am doing YouTube live streaming. Okay. You can also see this stream or this broadcast on YouTube if you can search Zahan is live, as I wrote it before. Okay, why you gone mute? What happened? What's the Hello? time in there? Yes, I'm here. Can you hear me? Net eating. Meet.
Your net, internet connectivity is troubling. Iman, I'm not getting you correctly. Hello. Yeah, you are not talking. Hayat, welcome. You are not talking. Is there any problem? Say something. Yeah. Oh, what's the problem? Net issue. Okay. Okay. Do not worry. It will fix soon. So আমরা যেটা করব, we are going to storytelling, the 10th story of the day, and I hope you will find me on YouTube, which is Sahani's Live. So যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি দেখেননি, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি জাহানিজ লাইভ উইদাউট এনি স্পেস, যেভাবে লিখে দিচ্ছি এভাবে যদি সার্চ করেন আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। এরপর সবার কাছে আমি অনুগ্রহ করবো একটা করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের মতামত শেয়ার করবেন অবশ্যই। ইমান, some noise happening from your side. নুরজাহান আক্তার, ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে যাচ্ছি আজকের দশম ঘটনায়। দশম কি ব্যাপার, আমার কথা আমি শুনতে পাচ্ছি। I don't understand your language. Maybe internet connectivity issue here. Yeah, I'm talking in Bengali, in my language. So yeah, sometime it নূরজাহান আক্তার খুব হাসছেন। আচ্ছা, তো আজকে আমরা লাস্ট যে ঘটনাটা আছে, লাস্ট যে স্টোরিটা আছে, এটা শেয়ার করব, তারপরে বের হয়ে যাব। খেলে ভাত, এখনো খাওয়ার সময় হয়নি, আমরা এখনো স্ট্রিমিং এ আছি। তো অবশ্যই আমরা যখন স্ট্রিম থেকে বের হব এরপর খাওয়া দাওয়া হবে হয়তো। তো 10 নম্বর ঘটনাতে চলে যাচ্ছি, গল্পে। পানি খেলে প্রচুর। ওকে, তো ঘটনাটি হচ্ছে নীল সাগরের ডাকে। একটি ছোট্ট গ্রামে বাস করত রাহুল, যে ছিল একজন নৌকা চালক। তার জীবনের গল্প ছিল সমুদ্রের মতো গভীর এবং রহস্যময়। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে রাহুল নৌকায় চড়ে সমুদ্রের দিকে যেত, আর সন্ধ্যাবেলা ফিরে আসতো। তবে তার জীবনে এক অদ্ভুত শূন্যতা ছিল। তার মনে কিছু একটা হারিয়ে যাওয়ার অনুভূতি ছিল। একদিন সমুদ্রের তীরে এক তরুণী মেয়েকে দেখল। মেয়েটি ছিল একবারে অন্যরকম। তার চোখে একটি শান্তি ছিল, যেন পৃথিবীর সবকিছু সে বুঝে ফেলেছে। তার নাম ছিল মায়া, আর সে সমুদ্রের তীরে একা একা হাঁটছিল। রাহুল মায়ার দিকে তাকিয়ে ভাবল, এই মেয়েটির মধ্যে কি এমন কিছু আছে যা আমি খুঁজে পেতে পারবো। রাহুল সাহস করে মায়ার কাছে গিয়ে বলল, তুমি কি এখানে একা থাকো? মায়া মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি এখানে একা থাকি, কারণ সমুদ্রের নীরবতা আমাকে শান্তি দেয়। রাহুল কিছুটা অবাক হয়ে বলল, তোমার কথা শুনে মনে হয় তুমি যেন সমুদ্রের গল্প জানো। মায়া এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, সমুদ্রের যে অগণিত গোপন কাহিনী আছে তা আমি জানি না, তবে আমি জানি সমুদ্র আমাদের সকলের গভীরতা প্রকাশ করে। তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক শুরু হলো। প্রতিদিন তারা একে অপরের সঙ্গে সমুদ্রের তীরে হাঁটতে যেত। রাহুল মায়াকে তার জীবনের গল্প বলতো, আর মায়া সমুদ্রের গল্প শোনাতো। একদিন রাহুল হঠাৎ বলল, তুমি জানো, আমি আমার জীবনের সবকিছু সমুদ্রের মতো গভীরে ডুবিয়ে রেখেছি, কিন্তু তোমার সঙ্গে আমি সেই শূন্যতা পূরণ করতে চাই। মায়া এক মুহূর্ত চুপ থেকে বলল, সমুদ্রের নিচে যে রহস্য লুকিয়ে থাকে তা দেখতে চাইলে আমাদের সঙ্গে
সেখানে ডুব দিতে হবে। রাহুল তার চোখে বিশ্বাস আর ভালোবাসার ঝিলিক দেখে মায়ার হাত ধরল। তারা একসঙ্গে সমুদ্রের জলে ডুব দিল আর একে অপরকে তার নিজের গভীরতা দেখাতে শুরু করলো। তারপর থেকে সমুদ্রের তীরে প্রতিদিন তাদের দেখা হতো। একসঙ্গে তারা সমুদ্রের গভীরতার মতো নিজেদের একে অপরকে বুঝতে শিখেছিল এবং এই গল্পের মাধ্যমে তারা জানলো ভালোবাসা কেবল একে অপরকে গ্রহণ করার নয়, বরং একে অপরের গভীরতার প্রতি শ্রদ্ধা জানানো। তো এই ছিল আজকে দশম ঘটনা, দশম গল্প। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে তবুও কমেন্ট করবেন যে আসলে কেমন লাগলো। আশা করছি আমরা ভবিষ্যতে আরো ভালো ঘটনা আনতে পারবো, আরো ভালো গল্প বলতে পারবো, আরো আরো একটা বোনাস গল্পে আমরা চলে যেতে পারি চাইলে। টপ মডেলস ওয়েলকাম, নুরজাহান আক্তার ওয়েলকাম ব্যাক। সবার কি সবাই ঘটনা শেষ মানে গল্প শেষ হয়ে যাওয়ার পর আসেন? যাই হোক, সমস্যা নেই। আপনারা চাইলে এখন আর কোনোটাই মিস করতে পারবেন না, চাইলেও। কারণ যদি চান তবে ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন, শুনে নিতে পারবেন। যে ঘটনাগুলো অলরেডি, যে গল্পগুলো অলরেডি বলা হয়ে গেছে। কিছু শোনা যায় না আজকে, কিছু শোনা যায় না উম, আমার কথা কি শোনা যাচ্ছে না? সাউন্ড কম? মেবি আপনার ফোনের ভলিউম কমানো আছে, একটু চেক করে দেখুন, কারণ আমি অনেক জোরেই বলছি। আর একটু আগে ইমান এসেছিল, ওনার আমি যেমন ভাবে বলছিলাম ওনার ওখান থেকেও শোনা যাচ্ছিল। আমি যেটা বলছি সেটা আমি আবার ইকো শুনতে পাচ্ছি। তো এরকমটা হয়েছে, হয়তো আপনার ফোনের ভলিউম কমানো হতে পারে, এই জন্য হয়তো কম শুনছেন। আপনার সাউন্ড ফুল। ওকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ইউটিউব থেকে একটা ঢু মেরে আসতে পারেন। যদি ইউটিউবে ঠিক থাকে, একবার ইউটিউব থেকে আপনি একটু ঘুরে আসুন, যদি ওখানে ভয়েসটা ক্লিয়ার থাকে। যেতে পারবেন? তোমার মুখে শুনতে ভালো লাগে। ওখানেও তো আমার মুখে এটাই চলছে, এখন যেটা বলছি ওখানে ওটাই চলছে। তো আম, প্যারা নেই, আমিই তো বলছি সবগুলো না। সাউন্ড যেটা হচ্ছে, এখানে বলছেন যে এখানে সাউন্ড একটু কম আছে। তো কথা আচ্ছা, ইউটিউব তো আরো কাছে, কাছাকাছি, আরো কাছাকাছি। বন্ধ করব 10টার সময়, এখনো 10 মিনিট। একটা বোনাস গল্প আমরা, মানে আরো একটা বোনাস গল্প আছে, সেই গল্পটা শেয়ার করে বের হয়ে যাব। তো গল্প বলার সময় তো কেউ থাকছে না, কি করে বলি? হ্যাঁ, এখন হয়তো আছেন কচুপড়ায়। যখন আমি হয়তো গল্প বলতে যাব তখন দেখা যাবে যে আপনি নাই। আর আমি তো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে পারি না, কারণ গল্প বলতে হয়। তো মোটামুটি একটা গল্প, এটা হচ্ছে আজকের 11তম গল্প হবে। মোটামুটি 10টা গল্প এর আগে বলা হয়ে গেছে, মাঝখানে খুব বেশি পজ নিইনি। কলে নাও, কলে গল্পটা শেয়ার করার পরে নেই, সেটা মেবি আরো ভালো হয়। বলো, শুরু করো। ওকে, তাহলে চলে যাচ্ছি 11তম গল্পে। গল্পটি হচ্ছে দ্বিতীয় জীবনের চিঠি। গল্পটি শুরু হচ্ছে এভাবে। রিমি ছিল এক স্বপ্নচারী মেয়ে, যাকে তার বন্ধুরা বলতো, তুমি কি জানো তুমি একজন লেখক হতে পারো? তবে রিমি কখনোই লিখতে শুরু করেনি, কারণ সে মনে করত তার জীবনে কোনো বিশেষ গল্প নেই। সে ছিল এক সাধারণ শহরের মেয়ে, যার জীবনে ছিল ভীষণ সাদামাটা। একদিন রিমি হঠাৎ করে পুরনো ডায়েরি খুলে দেখতে পেল। তাতে লেখা ছিল, তুমি যদি কোনোদিন জীবনে কোনো এক নতুন পথ পেতে, তবে ভুলিও না যে তুমি কি হতে চাও। রিমির মনে পড়ল এটা সে লিখেছিল 1 বছর আগে, কিন্তু তৎকালীন সময়টিতে সে ভাবেনি কখনো এমন কিছু ঘটবে যা তার জীবনের গল্পে বদলে দেবে। এক সকালে রিমি তার মেল বক্সে একটি অদ্ভুত চিঠি পেল। চিঠিটি ছিল পুরনো স্ট্যাম্প দিয়ে সিল করা এবং তার নাম লেখা ছিল।
তবে পাঠকের নাম ছিল অজ্ঞাত। চিঠি খুলে রেমি পড়ল, আমি জানি তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে শেষবারের মতো একটি গল্প বলতে চাই। যদি তুমি আমার গল্প শুনে কখনো একদিন আমাকে ক্ষমা করতে চাও, তাহলে চিঠিটি ঠিক ঠিক ঠিকানায় পৌঁছাবে। রিমি বিস্মিত হয়ে চিঠিটি পড়তে লাগলো। এটি ছিল একটি গল্প, এক লোকের গল্প, যার নাম ছিল অজিত। অজিতের জীবনে এমন এক সময় এসেছিল যখন সে একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, এবং সেই সিদ্ধান্ত তাকে রিমির থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। রিমি অবাক হয়ে মনে করতে লাগলো, অজিত ছিল তার পুরানো প্রেমিক, যার সঙ্গে সে অনেক আগে সম্পর্ক ভেঙেছিল। সে কখনো জানতো না যে অজিত তার জীবনে কিভাবে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটিয়ে তাকে এমন চিঠি লিখে গেছে। চিঠিতে অজিত লিখেছিল, আমার সিদ্ধান্তে তোমার ক্ষতি হয়েছিল, কিন্তু আমি জানতাম আমাদের পথ একসঙ্গে না চললেও তুমি নিজের জীবন নতুন করে নতুন গল্প লিখবে। কিন্তু আবার তুমি আবার আমাকে ক্ষমা করো, তবে আমরা একে অপরের গল্পে নতুন অধ্যায় শুরু করতে পারবো। রিমি চমকে গিয়ে চিঠির পাতাগুলি আবার চোখের সামনে পড়তে লাগলো। তখনই তার মনে হলো, এই চিঠি শুধুমাত্র অতীতের গল্প নয়, একটি ভবিষ্যৎ গল্পের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু কি সিদ্ধান্ত নেবে রিমি? সে কি অজিতকে আবার তার জীবনে ফিরে পাবে, নাকি চিঠির মাধ্যমে সে এক নতুন জীবন শুরু করবে? রিমি তার পুরনো স্মৃতির দিকে এক নজর দিয়ে বলল, এই চিঠি শুধুমাত্র অতীতের গল্প নয়, এটি একটি দীর্ঘশ্বাস। আমি যেভাবে অতীত ভুলে এগিয়ে গিয়েছিলাম, তেমনি হয়তো আজও আমি ভবিষ্যতের দিকে তাকাতে পারি। সে চিঠির উত্তর দিল না, তবে সেই মুহূর্তে সে অনুভব করলো, জীবনের গল্প কখনো এক রুটিনের মতো চলতে থাকে না। কখনো কখনো একটা চিঠি, একটা সিদ্ধান্ত অথবা একটা ঘটনা আমাদের জীবনের নতুন টুইস্ট এনে দেয়। গল্পটি আমাদের শেখায়, জীবনের সঠিক পথ বুঝতে হলে অতীতের সব ভুল এবং ব্যর্থতাকে মেনে নিতে হবে। নতুন টুইস্ট আসে যখন আমরা নিজেদের কাছে সৎ থাকি এবং সাহসী সিদ্ধান্ত নিই। তো আজকের 11তম ঘটনা শেষ, গল্প বলা শেষ। আম, আমাদের কাছে এই মুহূর্তে আর আজকের কোনো গল্প নেই। খুব সুন্দর, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য স্বাগতম। তো আমাদের হাতে এখনো 4 মিনিট সময় আছে, আমরা ইউটিউব লাইভে এখনো 4 মিনিট আছি। আর এখানে পানি খাও, হ্যাঁ একটু পানি খেয়ে খাওয়া যায়, আমরা একটু পানি খেতে পারি। শুধু পানি, নাকও বন্ধ হয়ে আছে। তো আপনি চাইলে এখন কল আসতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার কাতুল জান্নাত। আমার কথা আমি আবার শুনতে আজকে পাচ্ছি। তোমার সাউন্ড কম শোনা যাচ্ছে। কম শোনা যাচ্ছে, তবুও তো আমার কথা আমি আবার শুনতে পাচ্ছি আপনার ওখান থেকে। না, আমি তোমার যে গল্পটা শুনলাম, মানে মোবাইল জি, কানে রাইখা শুনছি। এত আওয়াজ কম আজকে? হ্যাঁ। কই কেউ তো কিছু বললো না, সবাই তো চলে গেল কেউ কিছু না বলে। বলে নাই। আমি ফুল সাউন্ড দিচ্ছি, ফুল। ফুল সাউন্ড দিয়েও কি শোনা যাচ্ছে না? হ্যালো। বলছি ফুল সাউন্ড দিয়েও শোনা যাচ্ছে না? না, মানে কানে রাখলে শোনা যায় সব। আচ্ছা, ইয়ারফোন কি আছে আপনার? হ্যাঁ, আছে তো। তো ইয়ারফোন ব্যবহার করে দেখতে পারেন যদি শোনা যায়। না, সমস্যা নাই, এখন তো শোনা যাচ্ছে, আমি কানে রাখছি মোবাইল। ওকে, মোবাইল কানে রেখেছেন? তো আপনি খাওয়া দাওয়া করছেন? এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া হবে একটু পর, যখন আমাদের লাইভ আমি শেষ হবে। আচ্ছা, আমি একবার আপনি বলি একবার তুমি বলি, কেন? সাফরিনা ওয়েলকাম। সেটা উম, আমি কি করে বলবো, আপনি কিভাবে? হুম হুম। না, আসলে আমি তো বন্ধু মনে করি, তাই আর কি। বন্ধু মনে করেন এর জন্য একবার আপনি একবার তুমি বলেন। না, মানে বন্ধু মনে করি দেখে তো তুমি বলছি। ও আচ্ছা,
আর এটা হচ্ছে আমার অভ্যেস, আমি সবাইকে আপনি করেই বলি। বাংলার রাজা ওয়েলকাম। তারপর আপনি এত লেট করে আসলেন, তারপর এর আগেও একবার হয়তো আসতে দেখেছি, কিন্তু তখন এসে চলে গিয়েছিলেন। আমি তখনও ইউটিউবে ছিলাম। ও না, ওই সময় আমি দেখতেছি তুমি মানে অন্য কাউকে লাইনে রাখছো, তাই আর কি আমি চলে গেলাম। অন্য কাউকে? আচ্ছা, উনি পাকিস্তান থেকে, ওনার নাম হচ্ছে ইমান। জি, ইমান আবার চলে আসছেন। ইমান ওয়েলকাম ব্যাক। উনি তো না, আমার চলে গেলেন। কথা হয়েছে কি জানো, আমার কথা হয়েছে আমি আমি পাশে থাকলে কেউ থাকবে না, আমি একান্ত ভাবে শুনবো। একান্তভাবে শুনবেন। আচ্ছা, সেটার জন্য তো ইউটিউব আরো বেস্ট। আপনি যদি ইউটিউবে যান, তখন ওখানে পাশে আর কেউই থাকবে না, কাউকে দেখতেই পাবেন না। ওইটা হচ্ছে হাই। আপনার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। এখানে যেটা হচ্ছে সেটা আপনি ইউটিউবে শুনতে পাচ্ছেন। তো তো তুমি ভিডিও লাইভ করো না এখন? জি, আমি ভিডিওতে আসি তো। ও আচ্ছা। তো 10টা বেজে গেছে, ইউটিউব থেকে বিদায় নিচ্ছি। ইউটিউবের অডিয়েন্সরা সবাই ভালো থাকবেন, অবশ্যই আশপাশ পরিষ্কার রাখবেন, 3 দিনে একদিন জামা পানি ফেলে দিন। আর হচ্ছে আশেপাশ আপনার প্রতিবেশীদের খেয়াল রাখবেন, আত্মীয়দের আত্মীয়দের তো অবশ্যই, আর মা বাবার তো আরো বেশি করে খেয়াল রাখবেন। নিজের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখে তারপরে রাস্তা পার হবেন। আর অপরিচিতদের কারো কিছু খাবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্রডে এতক্ষণ থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাই।